দর্শক, আজ আমরা কথা বলবো যে দেশের সুশীলরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেন এত বিতর্কিত হয়ে যান। সুশীলরা তো টক শোতে, সেমিনারে এসে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, তবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কেন এরকম এত বিতর্ক অবস্থানে দাঁড়িয়ে যান। দেশে দুইবার দুটি সুশীল সরকার গঠিত হয়েছিল, একটি 2008 সালের 1-11 সরকার এবং একটি 2024 সালের এই ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। তো এই দুটি সরকারের সঙ্গে আবার কিছু কিছু মিলও আছে। মিলগুলির মধ্যে আমরা যদি দেখি যে অন্তর্বর্তী সরকারের এই সরকারের বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার, দুর্নীতি ও স্বজনপ্রীতির খবর গণমাধ্যমে একের পর এক আসছে, সেগুলি আমরা প্রতিদিনই প্রতি মুহূর্তে আপডেট পাচ্ছি। দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সাধারণ একজন রিক্সা চালক পর্যন্ত যেন দম বন্ধ অবস্থা থেকে মুক্তি পেয়েছে। দৈনিক কালের কণ্ঠ পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি সেই সাক্ষাৎকারে এক জায়গায় বলেছেন যে সপ্তাহ খানেক ধরে ভালো আছি। আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউব সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে থাকি যে একজন সাধারণ রিক্সা চালকও বলছেন যে ইউনূস সরকার গেছে, এখন আর কথায় কথায় রাস্তায় অবরোধ নাই। এটা কিন্তু যে ইউনূস সরকার যতদিন ছিল প্রতিদিনই এই রাস্তা শাহবাগ অবরোধ করে রেখেছিল, এখন মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরাই এটি করিয়েছে। এই নতুন সরকারের সময় কিন্তু এখন পর্যন্ত কোনো অবরোধের খবর পাওয়া যায়নি। ইউনূস সরকারের বিদায়ে সর্বত্র যেন স্বস্তির সুবাতাস বইছে। একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্প উদ্যোক্তা, ছোট চাকরিজীবী থেকে গৃহিণী পর্যন্ত সবাই যেন অবশেষে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে, মুক্তির আনন্দ উদযাপন করছে। একটি সরকারের বিদায়ে মানুষ কেন এত খুশি হয়, কেন এত আনন্দ পায়, এর কারণ কি? এর কারণ হিসেবে দেখা যায় যে অন্তর্বর্তী সরকারের 17 মাসের অপশাসন, গত 17 মাস দেশ পরিচালনার নামে অন্তর্বর্তী সরকার এক স্বেচ্ছাচারিতার রাজত্ব কায়েম করেছিল। মব সন্ত্রাস, আইন ও সংবিধান লঙ্ঘন, লুটপাট এবং দুর্নীতির উৎসব শুরু করেছিল। সাধারণ মানুষ ছিল অসহায়। সাধারণ মানুষ নীরবে মুখ বুজে সরকারের মদতপুষ্ট মব বাহিনীর অত্যাচার সহ্য করেছে। অনেকেই ডক্টর ইউনূসের এই 17 মাসের শাসনকালকে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশ সিনেমার সঙ্গেও তুলনা করেন। আবার কেউ কেউ বলেন যে 2007 সালের সেনা সমর্থিত 1/11 সরকারের সঙ্গেও তুলনা করেন। এখানে লক্ষণীয় যে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে 2007 সালের অনির্বাচিত সরকার এবং ডক্টর ইউনূস সরকারের মধ্যে অনেক মিল খুঁজে পাওয়া যায়। আমি আসছি সেখানে। এই দুটি সরকারই ক্ষমতায় এসেছিল দেশের একটি রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে। এই দুটি সরকারেই সুশীলদের প্রাধান্য ছিল। দুটি সরকারই দায়িত্ব গ্রহণ করেছিলেন বিপুল জনসমর্থন নিয়ে, কিন্তু দুটি সরকারই বিদায় নেয় চরম অজনপ্রিয় হয়ে। দুটি সরকারই রাজনৈতিক সংস্কারের নামে দেশে বিরাজনীতিকরণ প্রতিষ্ঠায় সক্রিয় ছিল। জোর করে জনমত উপেক্ষা করে কিছু বিষয় চাপিয়ে দেওয়ার জন্য ডক্টর ফখরুদ্দিন আহমেদ সরকার -2 ফর্মুলায় রাজনৈতিক সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আর ডক্টর ইউনূস সরকার জুলাই সনদের নামে নতুন সংবিধান প্রণয়ন করতে চেয়েছিল। দুই সরকারই দেশের অর্থনীতি সংকট মোকাবেলায় চরমভাবে ব্যর্থ হয়েছে। গত দুটি সুশীল সরকারই বেসরকারি খাতকে ধ্বংসের জন্য সর্বাত্মক চেষ্টা চালায়। ডক্টর ফখরুদ্দিন আহমেদের সরকার যেন বেসরকারি শিল্প উদ্যোক্তাদের হেনস্থা, গ্রেপ্তার, হয়রানি করে
দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে বেআইনিভাবে বেসরকারি খাতের ইমেজ নষ্ট করার চেষ্টা করে। ঠিক একইভাবে ইউনূস সরকারও বেসরকারি খাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। বেসরকারি উদ্যোক্তাদের হয়রানি, তাদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলা দায়ের, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে ডক্টর ইউনূস সরকার যেন ১/১১ অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব নিয়েছিলেন। ১/১১ সরকার যেমন গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে মরিয়া ছিল, ইউনূস সরকারও এটার বিস্তার ব্যাপকভাবে ঘটিয়েছে। সেটার সাক্ষী আমি নিজে। আমার টেলিভিশনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক গণমাধ্যমে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছিল। সর্বশেষ প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট এগুলির পরে আঘাত হানা হয়েছে, আপনারা সবই জানেন। ডক্টর ইউনূস মব বাহিনী ছড়িয়ে দেন সারা দেশে। ইউনূসের মব বাহিনী গঠিত হয় মূলত কতিপয় বিপদগামী তরুণকে নিয়ে, যাদের পেছনে অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার মদত ছিল। এভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে ১/১১ সরকারের বর্ধিত রূপ ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। দুটি সরকারই সবচাইতে বড় মিল হলো মিথ্যা আশ্বাসের ফুলঝুরি। ২০০৭ সালের তৎকালীন সেনাপ্রধান মঈনের আশ্বাসে মানুষ যতটা না মোহিত হয়েছিল, তার চেয়ে প্রায় ১০০ গুণ মোহিত হয় ২০২৪ সালে ডক্টর ইউনূসের কথায়। মানুষ ডক্টর ইউনূসের এসব কথামালায় প্রথমে রোমাঞ্চিত হয়েছিল, যদিও পরে বাস্তবতার ধাক্কায় মোহভঙ্গ হয়। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসের দুটি সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সরকারের মেয়াদ ছিল ৪ বছরের কিছু কম সময়, কিন্তু এই ৪২ মাসে বাংলাদেশ একটা বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। এই ৪২ মাস বাংলাদেশের মানুষের জন্য অন্ধকার কাল। আর ডক্টর ইউনূস সরকারের এই ১৭ মাসকে একজন সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন যে মিসমিসে কালো। এই সময়ে সাধারণ মানুষ উপলব্ধি করেছে যে এদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা দেশ পরিচালনায় অযোগ্য, অক্ষম। তারা ক্ষমতার বাইরে থেকে চমৎকার সব কথা বলেন, কিন্তু ক্ষমতায় গেলে তারা নিজেরাই তা আর মানেন না। এই সুশীলরা যা বলে তা করে না, আর যা করে তা বিশ্বাস করে না, আর যা বিশ্বাস করে তা বলে না। এদের মুখে মধু, অন্তরে বিষ। বাংলাদেশের সুশীল সমাজের যারা ক্ষমতা দখল করতে চান, তারা আসলে ধূর্ত, লোভী এবং দুর্নীতি মনস্ক মানুষ। সুযোগ পেলে এরা যে কি ভয়ানক দুর্নীতিবাজ হয়ে উঠতে পারে। বাংলাদেশের দুটি সুশীল শাসন কেন ব্যর্থ হলো তা নিয়ে গবেষণা হতে পারে। সুশীল সমাজের কাজ হলো টেলিভিশনে টক শো করা, সেমিনারে সুন্দর সুন্দর কথা বলা। যার যেটা কাজ সেটা নিয়েই আমরা থাকি না কেন। সুশীলরা যদি টক শো করে সুন্দর সুন্দর কথা বলতে পারেন, সেখান থেকে সরকার কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন। আবার রাজনীতিবিদ, যে এই দেশের যা অর্জন, বাংলাদেশের ৫৪ বছরের যা অর্জন, তা ওই রাজনীতিবিদদের হাত ধরেই এসেছে। বন্ধুরা, সুশীলরা সুশীলের জায়গায় থাকুক, রাজনীতিবিদরা রাজনীতির জায়গায় থাকুক, বাংলাদেশটা সুন্দর হোক, এটাই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।